তেহরানে খামেনির জানাজায় লাখো জনতার ঢল, শোক শ্রদ্ধার মাঝে প্রতিশোধের স্ফুলিঙ্গ। হামলা নয়, শুধুই আলোচনা চান ট্রাম্প। সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব বজায় রাখলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না, বললেন প্রধানমন্ত্রী। চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআরকে প্রস্তুত থাকার আহ্বান। আমার এই একটি চোখ পুরোপুরি নষ্ট, ড্যামেজ সম্পূর্ণ। ফাউন্ডেশন তো বলছে যে ফাউন্ডেশনের কাছে ফান্ড নাই। জুলাইয়ে আহতদের জীবনে অনিশ্চয়তার ছায়া, পুনর্বাসন, চিকিৎসা নিয়ে হতাশা। গণ অভ্যুত্থানে হত্যায় আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, উপকূলে ঝোড়ো বাতাস, বৃষ্টি। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। বরিশালে ব্যবসায়ীকে নির্যাতন, জিম্মি করে চেক সই। অভিযুক্ত গ্রেফতার। নাটোরে জিনের বাদশা সেজে প্রতারণা। চলে গেলেন লেখক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হচ্ছে কাল। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমের সাথে আছি ফারাবি হাফিজ। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। বিশ্বকাপ ম্যাচের ফল নিয়ে একের পর এক সঠিক পূর্বাভাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় জ্যোতিষী বিড়াল মিলু। আর্জেন্টিনা কেপ ভার্দে এই ম্যাচে মিলুর যে ভবিষ্যৎবাণী ছিল সেটা কিন্তু ভুল ছিল। ব্রাজিল নরওয়ে এই ম্যাচকে সামনে রেখে আবারও নতুন পূর্বাভাস দিয়েছে সে। মিলু বলছে যে শেষ 16 ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাবে ব্রাজিল। এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রত্যেকটি ম্যাচের ফল নিয়ে এর আগে মিলুর দেওয়ার পূর্বাভাস ঠিকই ছিল, শুধু আর্জেন্টিনাটা বাদ দিয়ে। তাই ব্রাজিলিয়ান সমর্থকদের একটি বড় অংশ এই ভবিষ্যৎবাণীকে বেশ গুরুত্ব দিচ্ছেন। মিলুর মালিক নাতান পিনহেইরো তিনি বলছেন যে ম্যাচের আগে তিনি 2টি একই ধরনের বাটিতে খাবার রাখেন। প্রত্যেকটি বাটির পেছনে মুখোমুখি 2 দলের পতাকা লাগানো থাকে। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে এই মিলু যে বাটি থেকে খাবার খায় সেই দলকেই সম্ভাব্য বিজয়ী বলে তিনি ঘোষণা করেন। সুতরাং ব্রাজিলের সাপোর্টাররা মোটামুটি নিশ্চিন্ত। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। শোক শ্রদ্ধায় প্রিয় নেতাকে বিদায় জানান তারা। শপথ নেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের। আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা উপলক্ষে ভোর থেকেই জনসমুদ্রে পরিণত হয় তেহরান। গ্র্যান্ড ইমাম খোমেনি মোসাল্লা কমপ্লেক্সে হাজির শোকাহত অগণিত মানুষ। ঐতিহাসিক জানাজা নামাজের পূর্ব নির্ধারিত সময় ছিল তেহরানের স্থানীয় সময় সকাল 8টা। তার আগেই খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন মোসাল্লার ভেতর থেকে খোলা চত্বরে আনা হয়। জানাজা নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। 3 ধাপে অনুষ্ঠিত এই জানাজার প্রথমটি ছিল খামেনির জন্য। পরবর্তী ধাপগুলোতে তার পরিবারের নিহত সদস্যদের জানাজা করা হয়। দীর্ঘ জানাজায় অংশগ্রহণ করেন ইরানের শীর্ষ নেতৃবৃন্দ। তাদের অনেকের চোখ ছিল অশ্রুসিক্ত। এছাড়া বিশ্বের প্রায় 100 দেশের প্রতিনিধিরাও নামাজে যোগ দেন। জানাজা শেষে খামেনি ও পরিবারের সদস্যদের কফিন ফের মোসাল্লার ভিতরে নেওয়া হয়। ততক্ষণে নীরবতা ভেঙে ফের স্লোগানে মুখর হয়ে ওঠে গ্র্যান্ড কমপ্লেক্স। খামেনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রকম্পিত হয়ে ওঠে ময়দান। এদিকে ইরানি কর্তৃপক্ষ শেষ যাত্রার চূড়ান্ত সূচিও ঘোষণা করেছে। কাল তেহরান থেকে শুরু হবে শোক মিছিল। মঙ্গলবার পবিত্র শহর কোমে এবং বৃহস্পতিবার মাশহাদেও থাকবে মিছিলের আয়োজন। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাতে জানাজা ও শোকানুষ্ঠান হবে। বৃহস্পতিবার ইমাম রেজার মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।
আয়াতুল্লাহ খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়ে গনির জন্য অনুষ্ঠিত হয়েছে বিশেষ জানাজা। লাখো মানুষের শোকের মিছিলে আলাদা দৃষ্টি কাড়ে তার ছোট্ট কফিন। বিশাল শোক মিছিলের মাঝে সারিবদ্ধ কফিনের মধ্যে সবচাইতে ছোট কফিনটি রাখা হয় সবার উপরে। খামেনির কফিনের পাশেই একদিকে রাষ্ট্রনেতার বিদায়, অন্যদিকে মাত্র 14 মাসের এক শিশুর নীরব শেষ যাত্রা। এই দুই প্রজন্মের এই বেদনাময় দৃশ্য আবেগাপ্লুত করে উপস্থিত জনতাকে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন শিশু জাহরা। একই হামলায় প্রাণ হারান তার মা বুশরা খামেনি। জানাজায় ছিলেন জাহরার বাবা মোহাম্মদ জাওয়াদ মোহাম্মদী গোলপায়গানি। আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং দাফন চলাকালে কোনো পক্ষই একে অন্যের উপরে হামলা চালাবে না, এই অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি বলছেন। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে হোয়াইট হাউস সফর করতে পারেন, যা হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। যদিও ইরানের সাথে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত ভেঙে লেবানন ও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া উত্তর গাজা সিটি ও জাবালিয়া শরণার্থী শিবিরে 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাম্প্রতিক সমঝোতার স্মারক অমান্য করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন যে তুরস্ক এই অঞ্চলের শান্তি অর্জনের জন্য যে কোনো প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত। সশস্ত্র বাহিনী দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রাখলে সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইবার সহ বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের উপস্থিতিতে গৌরব, শৃঙ্খলা আর আনুগত্যের আরেকটি অধ্যায়ের সাক্ষী হল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী। রাষ্ট্রের বিশেষ ব্যক্তিদের নিরাপত্তায় গঠিত এই বাহিনীর 51তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পিজিআরের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। আমার বাবা মা দুজনেই বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে আল্লাহর রহমতে রাষ্ট্র এবং সরকার পরিচালনার দায়িত্ব থাকায় সঙ্গত কারণেই পিজিআরের কার্যক্রমের সঙ্গে আমি ছোটবেলা থেকেই পরিচিত। আহ্বান জানান সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। জনগণ যাতে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না হয়, নিরাপত্তা বিধানের সময় সে দিকটিও খেয়াল রাখার নির্দেশনা দেন তিনি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। শুধু প্রচলিত নিরাপত্তা নয়, সাইবার সহ বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পিজিআরকে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। পিজিআরের গোড়াপত্তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর প্রতিষ্ঠার ইতিহাসে
মেজর জেনারেল জিয়াউর রহমান একটি অবিস্মরণীয় এবং অনুপ্রেরণামূলক নাম। জাকারি আহমেদ, স্টার নিউজ, ঢাকা। সুধীবৃন্দ, জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলো পেরিয়ে গেছে 2 বছর, কিন্তু অনেকের জীবন যেন এখনো আটকে আছে সেই গুলির শব্দ, আতঙ্ক আর অনিশ্চয়তায়। কেউ হারিয়েছেন চোখের আলো, কেউ হারিয়েছেন স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা। রাষ্ট্রের প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাকের মধ্যেই প্রত্যেক দিন নতুন করে লড়াই করছেন অনেকেই। হাবিবুর রহমান অভি কারো কারো খোঁজ নিয়েছেন, দেখুন রিপোর্ট। 24-এর উত্তাল গণ অভ্যুত্থানকে দমাতে এভাবেই নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 1400 শহীদ আর হাজার হাজার আহতদের ক্ষতচিহ্ন এঁকে দিয়ে পালিয়ে যান শেখ হাসিনা। রক্তস্নাত জুলাইয়ের অকুতোভয় এক যোদ্ধার নাম মোজাম্মেল হক। আমার এই একটি চোখ পুরোপুরি নষ্ট, ড্যামেজ সম্পূর্ণ, আর একটি চোখ দিয়ে আংশিক দেখতে পারি, যে একটা মানুষ সামনে আছে বোঝা যায়, কিন্তু মানুষটাকে সেটা চিন্তা আমার দ্বারা অক্ষম। ঘাতকের বুলেট দৃষ্টিতে অস্পষ্টতা আনলেও বুকের গভীরে জুলাইটা এখনও স্পষ্ট, যার ক্ষত বয়ে বেড়াচ্ছেন এই তরুণ। আমরা চাইছি নতুন একটা দেশ গড়বো, যে দেশের মধ্যে মানুষের ভিতরে অবৈধ কাজ কারবার আর থাকবো না। আর সেই দেশের মধ্যে এখন অবৈধ না, আমাদের জীবনেরই কোনো গ্যারান্টি হচ্ছে না। প্রতি মাসে অন্তত 2 বার তার আসতে হয় রাজধানীর জাতীয় চক্ষু হাসপাতালে। চিকিৎসকরা বলছেন মোজাম্মেল তার এক চোখের আলো আর কখনোই ফিরে পাবে না। চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, রেটিনাটা ছিঁড়ে গেছে। 18ই জুলাই আমার সেদিন বৃহস্পতিবার, আমার কাছে সত্যি মনে হচ্ছিল যে নরকের দরজাটা খুলে গেছে। অনেক পিলেট এক একজনের চোখে, পিলেট যেগুলো আমরা স্যাম্পল ফরেন বডি বের করতে পেরেছি সেগুলো মেটালিক পিলেটই ছিল। মোজাম্মেলের মতো এরকম দৃষ্টিশক্তি হারিয়েছেন 443 জন, আর সব মিলিয়ে ক্ষত বয়ে বেড়ানো মানুষের সংখ্যা 15,000-এর বেশি। আগে যে স্বপ্ন ছিল একটা ভালো অবস্থানে যাব, পুলিশে বা সেনাবাহিনীতে যাব, সেই অবস্থান তো আর বর্তমানে নাই। ফাউন্ডেশন তো বলছে যে ফাউন্ডেশনের কাছে ফান্ড নাই। ঠিক এখান থেকেই শুরু হয়েছিল রক্তে ভেজা জুলাই গণ অভ্যুত্থানের, যারা তপ্ত বুলেটের সামনে বুক চিতিয়ে দেশকে করেছিলেন ফ্যাসিবাদ মুক্ত। তাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? জুলাই যোদ্ধারা এখন 3টে ক্যাটাগরিতে মাসিক ভাতা পান, তবে নামকা ওয়াস্তে পাওয়া এই অর্থ কতটা কাজে লাগে তাদের? জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর অভিযোগ, আহত জুলাই যোদ্ধারা মাথা উঁচু করে দাঁড়াক, এটা এখন অনেকেই চায় না। একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স হচ্ছে জুলাইয়ের এগেনস্টে একটা শক্তি, যে দেশ বদলে দিয়েছে, এটা যারা চায়নি তারা এটাকে ভেঙে এটা নিশ্চিহ্ন করে দিয়ে তারপরে এই আমার জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী ট্যাগ দিয়ে হারিয়ে ফেললেই তারা জিতে যায়। জুলাইয়ের অকুতোভয় জীবনগুলো তাহলে কোথায় জানাবে জীবনের আর্জি? মায়ের হাতের লাঠি হবার কথা ছিল, অথচ মায়ের হাতটায় যেন মোজাম্মেলের পথ চলার বন্দোবস্ত। দুশ্চিন্তা তাই জাপটে ধরে আছে মাকে। আমার মেয়েটাও লেখাপড়া করতো, আমার মেয়েটার লেখাপড়া খরচটাও আমার ছেলেই চালাইছে। আজকে আমার মেয়েটার লেখাপড়া খরচটাও চালাইতে আমার কষ্ট। নতুন বন্দোবস্তে কোথাও কি আছে ইতিহাস বদলে দেয়া এসব যোদ্ধাদের নাম? নাকি এমন অসংখ্য মোজাম্মেল বাড়ি ফিরবেন শূন্য হাতে? হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। এদিকে জুলাই হত্যাযজ্ঞের নেতৃত্ব দেওয়ার দল হিসেবে আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন 24-এর গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধে 14 দলীয় জোটের শরিকদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে। 24-এ উত্তাল গণ অভ্যুত্থান দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘাতকের তপ্ত বুলেটে শহীদ হন আবু সাইদ সহ প্রায় 1400, আহত হন প্রায় 30,000, যাদের 13% শিশু। 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর নির্মম ওই হত্যাযজ্ঞের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের 14 দলীয় জোট সরকারের শরিক দলগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে আর এক রাজনৈতিক দল, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট। এই তদন্ত করলেই তারা পরিষ্কার জানবেন যে এই 14 দলই দায়ী গণহত্যার আদেশে। এরপরই তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে মাঠে নামে প্রসিকিউশন। দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো
অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। এমন বাস্তবতায় ট্রাইব্যুনালে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে যেমন তারা নানান অপরাধ সংগঠন করেছে, ঠিক একইভাবে ব্যক্তিগতভাবেও তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় থেকেও তারা নানান কর্মকাণ্ড এবং ব্যক্তিগত দায় থেকেও তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। তদন্তে আওয়ামী লীগের জোট সঙ্গীতের সম্পৃক্ততা পাওয়া গেলে কি ব্যবস্থা নেওয়া হবে সে প্রসঙ্গেও কথা বলেন তিনি। রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে এবং আপাতত আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিষয়ে আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে। এরই মাঝে ইনুসহ বিভিন্ন মামলায় ট্রাইব্যুনালের হাতে আসা কল রেকর্ডের কথোপকথনে উঠে আসে জুলাই হত্যাযজ্ঞে অভিযুক্তদের সম্পৃক্ততার বিষয়। এই ক্লিয়ারে জামাত শিবিরের আবার নির্বাচনটা ভেঙে দেন। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছি একটু পর। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, উপকূলে হচ্ছে ঝোড়ো বাতাস, বৃষ্টি। সমুদ্র বন্দরসমূহে জারি করা হয়েছে সতর্কতা। মাছ ধরার ট্রলারগুলোতে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। উত্তাল সমুদ্র, একের পর এক ঢেউ আছড়ে পড়ছে তীরে, নামছে গুড়ি গুড়ি বৃষ্টি। সংকেত থাকায় পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছেন লাইফগার্ড কর্মীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশে ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। সতর্কতায় মাছ ধরার সব ট্রলার আশ্রয় নিয়েছে তীরে। তবে নির্দেশনা উপেক্ষা করে সৈকতে ঢল নেমেছে পর্যটকের। বন্দরগুলোতে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বর্ষার সিজনে এসেও খুবই ভালো লাগছে। এখানে বৃষ্টি আর সমুদ্র দুইটার কম্বিনেশন খুবই সুন্দর। এই রেইনি সিজনে এসে আমরা পাহাড়, সমুদ্র এবং বৃষ্টির এই তিনটার কম্বিনেশন অনেক এনজয় করেছি, অনেক আনন্দঘন ছিল। তাদেরকে আমরা বাসে দিয়ে কমিউনিকেশন করতেছি, দূরে যাবেন না, লাইফ নির্দেশনা মেনে চলুন, এবং আউটসাইডে যাবেন না আর দূরে যাবেন না, হাঁটু পানি পর্যন্ত থাকুন, লাইফ নির্দেশনা মেনে চলুন এবং নিরাপদ থাকুন। এদিকে বৈরী আবহাওয়ায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে বন্ধ হয়ে গেছে নৌ যোগাযোগ। পারাপার বন্ধ থাকায় দুই পারে আটকা পড়েছে শত শত যাত্রী। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ফেরি বা ট্রলার চলাচল। নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দর সমূহ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে নৌযানগুলোকে। টানা বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া অতিবৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। হিমাতুল জান্নাত, স্টার নিউজ। নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে ভোলার উপকূলীয় সাগর। এরই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিতে বিরাজ করছে বৈরী আবহাওয়া। সর্বশেষ পরিস্থিতি আমরা সরাসরি জানতে চাই ভোলা থেকে আমাদের সহকর্মী আদিল হোসেন টপু, তিনি যুক্ত হচ্ছেন। তপু, বৃষ্টি হচ্ছে, আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম বৃষ্টির এবং বাতাসের গতিবেগ কীরকম। মাছ ধরার ট্রলারগুলোকে আগেই সতর্কতা জানানো হয়েছে, তারা কি পাড়ে এসছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে? ফারাবি, আসলে বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপের কারণে নিম্নচাপ রূপ নিয়েছে এবং এর প্রভাব পড়েছে উপকূলীয় জেলা ভোলাতে। এই জেলায় কিন্তু সকাল থেকে আজকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ভারী বৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির নেই, তবে বাতাস রয়েছে নদীতে। বাতাস থাকার কারণে কিন্তু নদী কিছুটা উত্তাল, এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু ভোলা সহ প্রায় 6টি রুটে কিন্তু নৌ চলাচল বন্ধ রেখেছে। কেন? যেহেতু নদী উত্তাল এই মুহূর্তে, সেই ক্ষেত্রে ভোলা, লক্ষ্মীপুর সহ আলেকজান্ডার, হাতিয়া, ঢাকা এই ধরনের নৌ রুটগুলো বন্ধ রাখা হয়েছে যেন কোনো ধরনের নৌ দুর্ঘটনা না ঘটে। অন্যদিকে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু
ভোলার যেই বিশেষ করে মাছ ধরার ট্রলারগুলো যারা সাগরে রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু তীরে ফিরতে শুরু করেছেন এবং যারা যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে ভোলার বিভিন্ন ঘাটে কিন্তু অবস্থান করছেন এবং BIWTA থেকে বলা হয়েছে যে নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ধরনের লঞ্চ যেন ছেড়ে না যায়। অন্যদিকে ভোলা লক্ষ্মীপুর রুটে যারা চলাচল করে থাকেন তারা কিন্তু ঘাটে এসে বিড়ম্বনার মধ্যে পড়েছেন, তাদেরকে বিকল্প হিসেবে ফেরিতে চলাচল করার জন্য বলা হয়েছে। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, আবহাওয়া অফিস বলেছেন যে আজকে 24 ঘন্টায় প্রায় 22 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়ার যে পূর্বাভাস তারা বলছেন রাতের দিকে কিছুটা ভারী বর্ষণ এবং দমকা হওয়া বয়ে যেতে পারে ভোলা সহ উপকূলের মধ্যে দিয়ে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এই নিম্নচাপের কারণে কিন্তু পানির স্বাভাবিক ইচ্ছে কিছুটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়ার পরে কারণে নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এবং পাশাপাশি যেসব বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলোতে কিন্তু কিছুটা শঙ্কায় রয়েছে, তবে তারা প্রস্তুত নিয়ে রেখেছেন যদি পানি বাড়ে কিংবা কোথাও ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাৎক্ষণিকভাবে তারা জিওব্যাগ ফেলে সেসব জায়গাগুলোকে পানি রোধ করার চেষ্টা করবেন। তো সব মিলে বলা যায় যে নিম্নচাপের কারণে ভোলার পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। শহরে বিদ্যুৎ এখন পর্যন্ত শহর কেন্দ্রিক যে বিদ্যুৎ রয়েছে তবে বিভিন্ন গ্রাম অঞ্চলে কিন্তু বিদ্যুৎ যাওয়া আসার মধ্যে দিয়ে আছে বলে আমাদেরকে জানিয়েছিলেন। তো ভোলার তুলাতুলি মেঘনাপাড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফারাবি। তপু, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তপু ভোলার খবর জানাচ্ছিলেন তিনি। বরিশালে একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে ঢুকে নির্যাতন করে চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে। একই সঙ্গে নির্যাতনের শিকার ওই ব্যক্তিকে জোরপূর্বক থানায় নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল আজিজ। এই ঘটনায় মামলা হয়েছে। এই মামলার পর অভিযুক্ত লিটুকে গ্রেফতারও করা হয়েছে। 27 জুন সন্ধ্যা বরিশাল সদর রোডে নিজের অফিস কক্ষে ছিলেন অগ্রণী হাউজিং লিমিটেডের এমডি আব্দুল আজিজ। সেখানে দলবল নিয়ে হাজির হন মোস্তাফিজুর রহমান লিটু। এক পর্যায়ে আজিজের উপর চালানো হয় হামলা, নির্যাতন। জোরপূর্বক চেকে 70 লাখ টাকা আর 2টি স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগ করেন আজিজ। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলো সে আমার অন্ধকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেয়। দেখতেছি যে ওই সারের কাছে তারা জোরপূর্বক সই নিতেছে আর ব্ল্যাঙ্ক চেক নিয়ে তারা বাইরে নিয়ে গেছে। এখানেই শেষ নয়, আব্দুল আজিজকে কার্যালয় থেকে তুলে নেওয়া হয় কোতোয়ালি থানায়। তারপর লিখিত অভিযোগ দেন মোস্তাফিজুর রহমান লিটু। সই স্বাক্ষর দিয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, কারণ আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম তারা থানায় হয়তো আমাকে মাফ করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সে সালিশ পেনে থানা থেকে চলে আসার পরে আমি 3-4 দিন একেবারে বিমর্ষ অবস্থায় ছিলাম। এ ঘটনায় গত বৃহস্পতিবার আদালতে 3 জনের নামে মামলা করেছেন আব্দুল আজিজ। এরই মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেহেতু আমাদেরকে তদন্ত করতে বলা হয়েছে, আমরা আমাদের থানার তরফ থেকে একদম রেসপন্সিবল অফিসারদের তদন্ত করে এটি সত্য না মিথ্যা যেটাই পাই আমরা রিপোর্ট আকারে আমরা কোর্টকে, মাননীয় কোর্টকে আমরা এটা ফরওয়ার্ড করব। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল। কখনো গুপ্তধন পাওয়ার লোভ, কখনো বিপদের ভয়। মানুষের সরলতা পুঁজি করে চলে লোক দেখানো তন্ত্র মন্ত্র সাধনা, আর সেই খরচের কথা বলে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। এভাবেই প্রতারণা রমরমা একরকমের বাণিজ্য চলছে নাটোরের একটি গ্রামে। তার নাম হচ্ছে চৌমোহন, ওই গ্রামের নাম। যাদেরকে টার্গেট করা হয় মানে ক্লায়েন্ট হিসেবে, তারা হচ্ছেন মোটামুটি যারা প্রবাসী, যাদের টাকা আছে, সেই সব পরিবারকে। এমন দৃশ্যে যে কেউ ভরকে যাবেন। কখনো এমন অদ্ভুত অঙ্গভঙ্গি, কখনো গলা থেকে পা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়। অদ্ভুত কণ্ঠ আর অঙ্গভঙ্গিতে বোঝানো হয় অশরীরী শক্তির উপস্থিতি। মন্ত্রপাঠ ও পূজার কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস, বিনিময়ে চাওয়া হয় অর্থ।
এসবই জিনের বাদশা পরিচয়ে প্রতারণার ফাঁদ। অর্থ হাতিয়ে নেয়ার পদ্ধতিটি বেশ পুরনো হলেও সম্প্রতি নাটোরের চৌমোহন গ্রামে চলছে প্রতারকদের রমরমা ব্যবসা। যাদের কাজই জিনের বাদশা, তান্ত্রিক বা কবিরাজ পরিচয়ে প্রতারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালানো হয় অলৌকিক ক্ষমতার প্রচার, আর প্রধান টার্গেট বিদেশে থাকা ব্যক্তিদের পরিবার। প্রথমেই বলে যে আপনাদের 21 টাকা বা 300 টাকা দিতে হবে, হাজিরা দিতে হবে রাতে, আর এরপরে জিন যা চায় তা আপনি দিবেন। বিভিন্ন ভাবে বংশ নির্বংশ করবে, আমাকে জ্যান্ত পুঁতিওয়ালা দিবি, পরি দিয়ে উঠাই নিয়ে আসবে, এভাবে ভয় দেখা আমার থেকে 1.5 লাখ টাকার উপর নিছে। অভিযোগ বেশি, অভিযোগ দায়ের করলে তো মামলা হবে, সে নেয় নাই। মাইগ্রাম থানার যে ওসি তখন এগুলো দেখেই নাই। চৌমোহন গ্রামে ভোটার সংখ্যা মাত্র 1500, অথচ জিনের বাদশা 37 জন, যাদের সহযোগিতা করেন আরও 2 শতাধিক সক্রিয় তরুণ সদস্য। পার্শ্ববর্তী কুশমাইল ও সংগ্রামপুর গ্রামেও আছে প্রতারকদের আস্তানা। প্রবাসীদের সাথে বিশেষ করে এটা এক প্রকার চিটিং করে টাকা পয়সা নেয় আর কি। এরা অ্যাক্টিং করতে করতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এদের বিশ্বাস করা শুরু করে দিচ্ছে। জিনের ব্যবসা না, এটা পাশাপাশি আবার মাদকের ব্যবসাও আছে। ভুক্তভোগীদের বক্তব্যে উঠে আসে কথিত জিনের বাদশা সোহান, ইমরান, সম্রাট, রাশিদুল ও রোকনুজ্জামানের নাম। অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে গা ঢাকা দিলেও ফোনে হুমকি ধামকি দেন অভিযুক্তরা। আমার ইনকাম নাই, এই গুরুজি যা দেয় ওখান থেকে আমি প্রতি মাসে 50 লাখ টাকা খালি দানই করি। আমার নামে তোকে মামলাই নেবে না। যত থানা, পুলিশ, তারপর র্যাব, বিডিআর যত জায়গায় যা আছে শয়তানি শেষ করার পরে আমাকে কল দিন, ঠিক আছে ভাইজান? অভিযোগ আছে একসময় দিনমজুর থাকা এই পেশাদার অপরাধীরা এখন প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই গ্রামে এমনও মানুষ আছে, এই চৌমন গ্রামে, যে দিনমজুরের কাজ করতো, তারা এখন 3 লাখ 4 লাখ টাকার মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। রাতারাতি যা বলে যে মানে ধনী হওয়া। পুলিশ বলছে এরই মধ্যে চৌমোহন গ্রামে চালানো হয়েছে অভিযান। এছাড়া প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে রয়েছে বিশেষ নজরদারি। এই ঘটনার পর থেকে আমরা সেখানে সতর্ক দৃষ্টি রাখছি আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তারপরেও যদি কোনো ধরনের কেউ আশঙ্কা বোধ করে বা কোনো প্রতারণার শিকার হয়, তাহলে তাদেরকে আমরা বলবো কি যে পুলিশ প্রশাসনকে তথ্য সেটি জানাতে। স্থানীয়দের অভিযোগ, অপরাধীদের ধরতে পুলিশি তৎপরতা থাকলেও তার সুফল পাচ্ছেন না ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। হামকে চারদিক থেকে আটকে ফেলার দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন যে এই ক্রেডিট কেবল সরকারের নয়, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সবার। তবে তিনি আজকে এই ঘোষণাটা যখন দিচ্ছেন, তখন আজকের খবর হচ্ছে যে হাম এবং হামের উপসর্গে আরও বাংলাদেশে অন্তত 7 শিশুর মৃত্যু হয়েছে। মারাত্মক ছোঁয়াচে ভাইরাস হামে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্টগুলোতেও দেখা যাচ্ছে হামের দাপট এখনও কমেনি। তবে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এ মারাত্মক ভাইরাসটিকে চারদিক থেকে আটকে ফেলা হয়েছে। হামকে আমরা চতুর্দিক থেকে একটা পেরিফেরির ভিতরে আটকে রাখতে সক্ষম হয়েছি। একেবারে নির্মূল পুরো পৃথিবী করতে পারে নাই। লন্ডনে এই যে উদাহরণ দিলাম, নিউ ইয়র্ক টাইমসে উঠেছে, টু টেক লেসন ফ্রম দ্য ডেথ অফ মাই সান। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে আয়োজিত এক সভায় তিনি বলেন, সময় এসেছে স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার। এখন বিভিন্ন কারণে মিজেলস থেকে নিউমোনিয়া হয়ে যায়, মারা যায়। বাট এইবার আমাদের মতন দেশে, 20 কোটি লোকের দেশে, যেই সার্ভিস ডাক্তাররা আমাদের মিজেলসের রোগীর জন্য দিয়েছে বিভিন্ন হসপিটালে, যে নিবিড় পরিচর্যা করেছেন, হ্যাঁ আমরা পারছি অতি অল্প সময়ে ভ্যাকসিন এনে আমরা রোগীদেরকে দিতে পেরেছি, সারা বাংলাদেশ কভার করতে পেরেছি। দ্যাট ইজ দ্য ক্রেডিট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল অফ দিস কান্ট্রি। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 15 আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে মন্ত্রী তুলে ধরেন বাংলাদেশের স্বাস্থ্য খাতের চিত্র। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। কিছুদিন আগে যে সংসদ নির্বাচন হলো, সেখানে স্বতন্ত্র প্রার্থী ছিলেন একজনের পছন্দের। নির্বাচনী খরচের টাকার জন্য তাকে 70 টাকা দিয়ে সহযোগিতা করেছিলেন একজন ভিক্ষুক নারী। নির্বাচিত হওয়ার পর সেই নারীকে একটা বসতবাড়ি করে দিয়েছেন ময়মনসিংহ 1 আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।
70 রিনা স্নাল জীবিকার তাগিদে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ান মানুষের দ্বারে দ্বারে। খেয়ে না খেয়ে কাটে এক একটি দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিনা স্নালের পছন্দের প্রার্থী ছিলেন সালমান ওমর রুবেল। তাই প্রার্থীর হাতে ভিক্ষার 70 টাকা তুলে দেন তিনি। ময়মনসিংহ 1 আসন থেকে জয়ী হয়েছেন সালমান ওমর রুবেল। সরকার থেকে পাওয়া প্রথম মাসের সম্মানের টাকা দিয়ে গৃহহীন ভিক্ষুককে তিনি নির্মাণ করে দেন নতুন ঘর। এই মহিলা আগে ভিক্ষা করে খাইতো, ও জামাই মারাতে অনেক কিছু করে খাইতে পারতো না। বিগত দিনে যেসব এমপি পেয়েছে বা মন্ত্রী পেয়েছি, এরকম প্রান্তিক পর্যায়ে এসে যে কাজ করেছে এরকম লোকালয়ে আমরা কখনো এটা দেখতে পাইনি। সাধারণ মানুষকে ঘর বাড়ির যে হস্তান্তর করা হচ্ছে, এটা আমি চাইবো যে এটা অব্যাহত থাকুক। স্থানীয় সংসদ সদস্যের দাবি, ঘর উপহার কোনো প্রতিদান নয়। নির্বাচনের আগে হতদরিদ্রদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি, রাখছেন সেই কথাই। সংসদে যাওয়ার পরে যে সম্মানটা পেলাম, সেটা মানে ভালো কাজ করার জন্য আমার কাছে মনে হয় যে এটা আমি একটা ভালো কাজ করতে পেরেছি, একটা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। সেই কাজটার মাধ্যমে আমার সংসদের উপার্জিত সম্মানটা আমি এখানে ওনাকে প্রেরণ করলাম এবং ওনাকে একটা ঘর তৈরি করে দিলাম। সরকারি হিসেব অনুযায়ী ময়মনসিংহ সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার প্রায় 60% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, যাদের মধ্যে একটি অংশ গৃহহীন। সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম, ফিরছে একটু পর। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে 12 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে ক্যাম্পাসের একটি নির্জন স্থানে ইতিহাস বিভাগের প্রথম বর্ষের 12 শিক্ষার্থীকে নিয়ে যায় সিনিয়র শিক্ষার্থীরা। পরে শৃঙ্খলা শেখানোর কথা বলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের হাতে নাতে আটক করে। পরে এই ঘটনায় সিন্ডিকেট সভায় 12 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। আদাবরে বিএনপি নেতা বাদশাহ হত্যার আসামি পারভেজকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও অন্তত 6 জনকে। আজকে বিকেলে কারওয়ান বাজারের কার্যালয়ে জানানো হয়েছে এইসব তথ্য। বুধবার রাতে আদাবরে সালিশি বৈঠক শেষে কুপিয়ে জখম করা হয় বিএনপি নেতা আবুল বাশার বাদশাহ সহ 2 জনকে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে বাদশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সে মামলায় দ্বিতীয় আসামি পারভেজকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় রোববার ভোরে। র্যাব বলছে বাদশাকে ছুরিকাঘাত করে পারভেজ। আহত সাদ্দাম হোসেনও একই স্বীকারোক্তি প্রদান করে যে পারভেজই তাদেরকে ছুরিকাঘাত করে, অর্থাৎ বাশারকে এবং সাদ্দামকে। বিশেষ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডের 2 নম্বর আসামি এবং প্রধান অভিযুক্ত পারভেজকে অদ্য 5/7/2026 তারিখ ভোর 5 ঘটিকায় গ্রেপ্তার করে। এদিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করে প্রতারণায় অভিযুক্ত 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বাহিনীটি বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেসব ভিডিও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়েছে তারা। গত বছরের শেষ ভাগ থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেল হতে বিভিন্ন অসাধু ব্যক্তি কর্তৃক উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের আলোকে র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এছাড়াও কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তালিকাভুক্ত ছিনতাইকারী মোহাম্মদ মহরমকে। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের 2500-এ ইনজেকশন দিতে দেরি হওয়ায় এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। আজকে সকালের ঘটনা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে এই ঘটনা ঘটেছে। চিকিৎসকদের অভিযোগ হচ্ছে যে সকালে স্ত্রীর পেট ব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে আসেন।
উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন এ সময় হাসপাতালে ইঞ্জেকশন না থাকায় রোগীর স্বজনকে বাইরে থেকে কিনে আনতে বলা হয়। পরে ইঞ্জেকশন নিয়ে আসার পর দ্রুত তার রোগীকে পুশ করতে বলেন বিল্লাল হোসেন। চিকিৎসক অন্য এক রোগীকে সেবা দিচ্ছিলেন, এই ইঞ্জেকশন দিতে দেরি হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে এসে ওই চিকিৎসককে মারধর করেন বিল্লাল হোসেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। চলে গেলেন লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। রোববার দুপুরে ৮৬ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগামীকাল সকাল ১১টায় সর্বস্তরের শ্রদ্ধার জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। নিভে গেল বাংলা ভাষা, সাহিত্য ও রাষ্ট্রচিন্তার উজ্জ্বল আলোকবর্তিকা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের জীবন। থেমে গেল সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার নিশ্চিতে তার অবিরাম সংগ্রাম, পথচলা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমনই নির্লোভ একটা মানে মানুষ ছিলেন। নিজের জন্য তিনি কখনো ভাবেন নাই, তিনি মানুষের জন্য ভেবেছেন, সরকারের জন্য ভেবেছেন। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সাথে তিনি যে সক্রিয় কর্মী নেতা ছিলেন তা নয়, কিন্তু তিনি নিজেই একটা প্রতিষ্ঠান ছিলেন। আজকে তাকে আমরা হারিয়ে আমি অত্যন্ত মানে শোকাভিভূত। সকালবেলা 10টা থেকে 10:30 পর্যন্ত আমরা বাংলা একাডেমি, যেখানে উনি বর্তমান প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রাঙ্গণে নিয়ে যাব। ওইখান থেকে পরবর্তী সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে 11টা থেকে 12টা পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে আমাদের জানাজা দাফন দেওয়ার ইচ্ছে রয়েছে। 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকনদিয়ায় জন্মগ্রহণ করেন আবুল কাশেম ফজলুল হক। ময়মনসিংহ জেলা স্কুল ও আনন্দমোহন কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রায় 4 দশক অধ্যাপনা দায়িত্ব পালন করেন, বিভাগের চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি হিসাবেও। নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ, রাষ্ট্রচিন্তা এবং বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নে তিনি ছিলেন স্পষ্টভাষী ও আপোষহীন। রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন। 21শে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য, চিন্তা ও সংস্কৃতির সহজ কথাসহ মোট 21টি গ্রন্থ রচনা করেছেন তিনি। সাহিত্য ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1981 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন আবুল কাশেম ফজলুল হক। জীবদ্দশায় পেয়েছেন আরও বহু সম্মাননা। তার মৃত্যুতে দেশের শিক্ষা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল স্টার নিউজ প্রাইমে। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।